দিন দিন আমাদের ব্যস্ততা বেড়েই চলেছে, তাই ইট পাথরের এই যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তির জন্য আমি এবং আমার বন্ধু বেরিয়ে পড়লাম একদিনের ছুটি নিয়ে। আজকের একদিনের শ্রীমঙ্গল ট্যুরে 5টি স্পট ঘুরে আমরা আবার রাতের মধ্যেই ঢাকায় ফেরত আসব এবং আমাদের জন প্রতি কত খরচ হলো তার একটি তালিকা এই ভিডিওর শেষে দিয়ে দেব। এ যাত্রায় আমাদের ভ্রমণ সঙ্গী পার্বত্য এক্সপ্রেস। সকাল 7:15 ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে গেল। যাত্রাপথে মাঠ, ঘাট, খাল, বিল, নদী পাড়ি দিয়ে আমাদের পার্বত্য এক্সপ্রেস ছুটতে লাগলো তার পূর্ণ গতিতে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে মাঝপথে একটু বিরতিও নিয়ে নিল ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ আরও কিছু স্টেশন। তারপর আখাউড়া বাইপাস দিয়ে আবার চলতে শুরু করলো বাংলাদেশের চায়ের রাজধানী নামে খ্যাত শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 11:19 এবং আমরা এখন আসি হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনে এবং এখান থেকে এখন আমাদের একটা অটো বা একটা সিএনজি ভাড়া করে আমাদের বাকি জার্নিটা শুরু হবে। শ্রীমঙ্গল স্টেশন থেকে সারাদিনের মতো 1200 টাকা ভাড়ায় একটি অটো রিক্সা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম স্পট লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। অটো, রিক্সা বা চাঁদের গাড়ি ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে নেবেন এবং আপনি কোন কোন স্পট ঘুরবেন এবং সেই স্পটগুলোতে কতটুকু সময় অতিবাহিত করবেন তা আগে থেকেই ড্রাইভারকে বলে নেবেন। তো বর্তমানে আমরা আছি এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে, এই সেই বিখ্যাত জায়গা যেখানে হচ্ছে শ্যুট করা হয়েছিল দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভিটার শ্যুটিংটা করা হয়েছিল, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই হচ্ছে সেই রেল লাইন এবং আমরা এখানে ছবি তোলার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছি। তো আমরা লাউয়াছড়া দেখে হচ্ছে এখন বের হচ্ছি। সময় স্বল্পতার কারণে আমাদের আর এর থেকে বেশি এর ভিতরে যাওয়া সম্ভব হলো না। সো যাওয়া যাক আমাদের নেক্সট স্পটে। আদিবাসী গ্রাম থেকে একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে পদ্মছড়া টি স্টেট। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম নীরব একটা জায়গা, আশেপাশে কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, একদম শহরের কোলাহল থেকে দূরে, একদম প্রকৃতির মাঝে। অসাধারণ, স্রষ্টার সৃষ্টি যে কত সুন্দর, আসলে এগুলাতে না আসলে বোঝা যায় না। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, আচ্ছা আমার বন্ধু ফাহিম ছবি তোলাতে ব্যস্ত। ও আমরা পিছনে ফেলে আসলাম হচ্ছে পদ্মছড়া, যেটা টি স্টেট ছিল, এটা ফেলে আসলাম। আমরা সামনের দিকে যদি আগাই, এদিকে এটা একটা চৌরাস্তার মতন, সামনের দিকে আগালে আমাদের হচ্ছে মাধবপুর লেক, যেখানে দেওয়া আছে সামনে মাধবপুর লেক। আমরা বর্তমানে মাধবপুর লেকে, এটা হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন হচ্ছে মাধবপুর লেক। এবং এখানকার যারা স্থানীয় তাদের কাছ থেকে শুনে যেটা জানলাম, পিছনে নাকি 3 কিলোমিটার পর্যন্ত লম্বা এবং এর পাশের প্রকৃতিটা খালি দেখুন একবার। পাশে চা বাগান, এপাশেও চা বাগান, সামনে টিলা। আমরা কিছুক্ষণ পর ইনশাল্লাহ এই দিক দিয়ে যে টিলাগুলোর ওপর থেকেও ভিউটা দেখাবো কীরকম লাগে। এবং এই পুরোটুকু হচ্ছে লেক, এবং এই পুরোটুকু হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেক। এটা আসলে মানে প্রাকৃতিকভাবে তৈরি না, কৃত্রিমভাবে এটাকে তৈরি করা হয়েছিল। আমরা হচ্ছে ওই যে নিচে ওখানে ছিলাম, ওখান থেকে আমরা শুরু করে এখান দিয়ে উঠতে বর্তমানে আমরা এ পর্যন্ত আসছি এবং সামনে ওইদিকে আরও উঠতে হবে। চলুন যাওয়া যাক। ওই যে পিছনের পাহাড়গুলা যদিও পরিষ্কার বোঝা যাচ্ছে না, আপনার মেঘের বা কুয়াশার কারণে ঢাকা পড়ে আছে। পাহাড়গুলো পড়ছে হচ্ছে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের মধ্যে। তবে এখানকার চা বাগানগুলো যতটা সুন্দর, এর পেছনের চা শ্রমিকদের জীবন ঠিক ততটাই কষ্টের। চলুন তাদেরই একজন থেকে শুনি তাদের গল্পটা। ভাইয়া আমাদের আসা হয়নি, আমাদের পূর্ব বাপদাদারা আসছে, মারা আসছে। এরা ব্রিটিশ আগে বললো যে চা গাছ ছিলালে টাকা পড়ে, এরা চালাকি করে নিয়ে আসলো। আচ্ছা, ব্রিটিশ সাহেবরা কি করলো, চা গাছে ঘুরে কাঁচা পয়সা ফালাই দিচ্ছে, বললো যে গাছ ছিলাই টাকা পড়ে। এ সময় তো এরা চা বাগান করার জন্য চালাকি করছে। এই কথাটা আমাদের মনে হয় যে 23 টিকি তুলে
8 ঘন্টা কাজ করে, বুঝছেন? তাহলে 170 টাকা দেয়। এটা 23 কেজি দুধ দেয়। 8 ঘন্টা কাজ করে 170 এটার মধ্যে। কিন্তু আমরা এটা দিয়ে 2 বেলা রুটি খাই। দেখেন এটা হচ্ছে হাড়কস। এই দেখেন আমরা এভাবে হাতে জোড়া করি, একবারে বারিক হয়ে যাবে। এই দেখেন, তাহলে এটাতে আমরা মরিচ, পেঁয়াজ, লবণ, আলু সিদ্ধ করে দেয়, লেবুর রস মাখায়া 2 অক্ত রুটি খাই। তো করলাম, কিন্তু আমাদের দাবি ছিল 300, তো এটা তো 50 টাকা বাড়ছে। ওই 50 হয়ে 170 হয়েছে, আগে 120 ছিল। জি, এটার মধ্যে হিসাব আছে, যদি 23 কেজি না হয় তাহলে 170 টাকা দিবেন। আর আমাদের কারেন্ট বিল, ইঞ্জিন চার্জ আমাদের বেতন থাকে দিতে হয়। আর 1 ফ্যামিলিতে একজনে কাজ করে, সবাইকে দিবে না। টিলাটির উচ্চতা খুব বেশি না হলেও এখানে নামার এবং ওঠার পথটি মোটেও সমতল নয়, কোনো কোনো জায়গাতে অনেকটাই খাড়া। তাই যারাই আসবেন চেষ্টা করবেন এমন কোনো জুতো পরতে যেটা পরে আপনি কমফোর্টেবল। তো আমরা এখন ওই ওপরে পাহাড়ের টিলা থেকে নেমে নেমে আসলাম। এসে হচ্ছে আমরা এখন একদম লেকের ধারে আছি। এখান থেকে হচ্ছে লেকটা ওইদিকে একটা ভাগ হয়ে গেছে, একটা এদিকে গেছে এবং আরেকটা এদিকে গেছে। এরকম নাকি 12টা শাখায় লেকটা ভাগ হয়েছে, যদিও আলাদা হয়নি, সবগুলা একটা জায়গায় একটা না একটা প্রান্তে যে শেষ হয়ে গেছে, মানে এরকম 12টা শাখা আছে। এখন আমরা এই লেকের পাড় ধরেই আস্তে আস্তে এগোচ্ছি এই রাস্তা ধরে। অসাধারণ জায়গাটা, আসলে এটা সৌন্দর্য এভাবে করে ক্যামেরায় আসলে এভাবে করে ফুটে তোলানো সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে না দেখা হয়। এই দেখুন আমরা কি পেলাম। মাধবপুর লেক থেকে কিছুটা পথ এগোতেই আমরা প্রবেশ করলাম নূরজাহান টি এস্টেটে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি টি এস্টেট এবং এটি প্রায় 736 একর জায়গার উপর অবস্থিত। এর ভিতরের আঁকাবাঁকা পথ দিয়ে আপনি যতই এগোতে থাকবেন ততই মুগ্ধ হতে থাকবেন এর অপরূপ সৌন্দর্যে। এখনও আমরা আছি হচ্ছে নূরজাহান টি এস্টেটের ভিতরেই এবং আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি নূরজাহান টি এস্টেটের। এরপরে আমরা ঢুকবো হচ্ছে দার্জিলিং, ভারতের দার্জিলিং না, বাংলাদেশের দার্জিলিং। তো যদি দেখায় চারপাশটা, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আর ওই যে ওখান থেকে সূর্য মামা উঁকে দিচ্ছে। এখানে যে চা পাতাটা দেখছেন, এই যে চা পাতাটা, এটা দিয়ে হচ্ছে যে নর্মাল চা যেটা আমরা খাই ওইটা তৈরি হয়। আর সব থেকে ভালো যেই চাটা ওইটা তৈরি হয় এই যে এই উপরে একটা দেখছেন, এই কড়িটা, ভালো যেই চাটা যেটা আমাদের দেশ থেকে বাইরে এক্সপোর্ট করা হয়, ওই চাটা হচ্ছে এই যে এইখান থেকে তৈরি হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই যে এখানে যে গাছগুলো দেখছেন কেটে রেখেছে, এই গাছগুলোকে হচ্ছে এই পুরা যে বাগানে গাছগুলো আছে সবগুলোকে হচ্ছে ওকে ছেটে ফেলা হবে, যেন সামনের সিজনে আবার যেন যে গাছের যে গ্রোথটা সেটা যেন আরও ভালো হয়। তো এখন হচ্ছে অক্টোবর, এরপরে যারা আসবেন হয়তো তারা আর এরকম সবুজ, এত সবুজ হয়তো দেখতে পারবেন না, তখন হয়তো সবাই এসে এরকম একটা পাবেন। তো যারাই আসবেন সবার কাছে অনুরোধ একটু বুঝে শুনে আসেন, কারণ এই সবুজটাই যদি এখানে না দেখতে পারেন তাহলে তো আসলে আপনাদের আশাটাই বৃথা হয়ে যায়। নূরজাহান টি এস্টেট পার করে আমরা এগিয়ে চললাম দার্জিলিং টিলার উদ্দেশ্যে। দার্জিলিং টিলা মূলত এমআর খান টি এস্টেটের একটি চা বাগান। এটি শ্রীমঙ্গল শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। ছবির মতো সুন্দর করে সাজানো গোছানো এই চা বাগানটি সবারই দৃষ্টি আকর্ষণ করে, তাই ভ্রমণ পিপাসুরা এর সৌন্দর্যকে তুলনা করে ভারতের দার্জিলিংয়ের চা বাগানগুলির সঙ্গে। এভাবেই এর নামকরণ হয়ে যায় দার্জিলিং টিলা। ঘুরতে ঘুরতে কখন যে 4টে বেজে গেছে তা আমাদের খেয়ালই নেই। এদিকে আমাদের ট্রেন বিকেল 5:30টায়, তাই একটু তাড়াহুড়া করেই আমরা এগিয়ে চললাম আমাদের শেষ গন্তব্য বধ্যভূমি 71-এর উদ্দেশ্যে। পাহাড়ে আসবো আর পাহাড়ি আনারস খাবো না তা তো হয় না, তাই মাঝপথে একটু বিরতি নিয়ে নিলাম আনারস খাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা আছি হচ্ছে আমাদের সর্বশেষ স্পটে, যেটা হচ্ছে বধ্যভূমি 71।
এটা হচ্ছে বিজিবিতে আন্ডারে, এবং এখান দিয়ে একটি ঝিরিপথ ওই দিক থেকে এসে সোজা ওইদিকে চলে গেছে, এবং ওইটা হচ্ছে সেই স্মৃতিস্তম্ভটা। ডানে বামে না তাকিয়ে এবার আমরা সোজা চলতে লাগলাম স্টেশনের দিকে, কারণ যেভাবেই হোক ট্রেনটি ধরতে হবে আমাদের, তা না হলে আজ রাতের মধ্যে ঢাকা পৌঁছানো সম্ভব না। তো সব স্পটগুলো ঘোরা শেষ করে এখন আমরা আবার চলে এসেছি শ্রীমঙ্গল স্টেশনে। এখন আমরা অপেক্ষা করছি আমাদের পার্বত্য এক্সপ্রেসের জন্য। ট্রেনটি আসলেই আমরা এখন আবার রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। অনেক টায়ার্ড আছি, সো আর ভিডিও টিপটি বড় করতে যাচ্ছি না। ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।